নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। জানেন বন্ধুরা, আজকে কিন্তু আমার একটা পরীক্ষা আছে, আর আমার মতো যারা ফরেনার্স ইংল্যান্ডে থাকে তাদেরকে এই পরীক্ষাটাতে পাশ করতেই হয়। আজকের পরীক্ষাটাতে আমি যদি পাশ না করি তবে কিন্তু আমাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। পরীক্ষাটা কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাটা যদিও দুপুর 2:30টার সময় শুরু হবে, তাই আমার হাতে অনেকটা টাইম আছে বলে সকালবেলা আজ ঘরবাড়ি পরিষ্কার করতে লেগেছি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া পুজো আচ্ছি সব সেরে তারপরে বেরোবো। আর আমার পরীক্ষা বলে আমার ছেলে ফোন করে আমায় কি জ্ঞান দিচ্ছে দেখুন। You tell me what you wanted to say. It's like, if I don't get full marks, then what is my punishment is gonna be? That's what I said. I am not my mom. Okay. So I'm much easier than my mom. So Okay. I give my child. You can get whatever marks you can obtain. Just give your best. That's it. Okay. Thank you so much. But what did you say before this word? You said something So right. okay. Just the way my mom used to teach me. You wanna hear that? What your mom used to The way- tell you? The way that my mom used to teach me when I was Okay, when I Bangla, was such a Bangla. young guy. Bangla. Okay. That's যদি ফুল মার্কস না এসছে, 1 মার্কসও যদি কম এসছে, হাফ মার্কস যদি কম এসছে, তো কুচি কুচি করে গঙ্গার জলে ফেলে দেবো। আমার চোখ থেকে কান্নাও আসবে না, মনে আছে? আমি একদম কাঁদবো না, কিন্তু আমি কিচ্ছু যায় আসে না আমার। এরকম আমি কোনো বলতাম। কষ্ট নেই আমার, তুই তো একদম জলে ফেলে দেবো, আমি কিচ্ছু যায় আসবে না। আরে এরকম বলতাম আমি তোকে। তো আমি তো তখন ছোট ছিলাম বাবা, আমায় ক্ষমা Yeah, I করে know, I দিও। হ্যাঁ, understand. Even then I could understand, even then. আমি যদি তোমার এরকম করে ট্রিট করে থাকি ছোট্টবেলায়, তাহলে আই এম সো সরি ফর দ্যাট। আমি জানি আমি এরকম করেছি, কারণ আমি তো অনেক ছোট মা ছিলাম। আমিও তো I know, I 17 understand বছরের that. মা হয়েছি, I do. তাই আমিও তখন বাচ্চা ছিলাম, বেবি ছিলাম, তাই আই এম সরি। Yes, বাট এটা একদমই আমি ঠিক করিনি তোমায়, যখন আমি এরকম করে বলেছি নাম্বারের জন্য। আই এম সরি ফর দ্যাট। এটা হচ্ছে আজকে আমাদের সকালের কনভারসেশন হচ্ছে। আজকে আমার A2 এক্সাম, আমার ভিসা এক্সটেনশনের জন্য যা আমি পড়াই সেইটারই আমার আজকে পরীক্ষা। তাই ছেলে আমায় সকালবেলা উঠে বলছে, ছেলেকে সকালে বলেছি যে আজকে আমার পরীক্ষা। ছেলে দেখলেন তো আমায় কিরকম করে ট্রিট করছে। ছেলে বাপ দুজনাই আমায় পুরো আজকে স্টুডেন্ট বানিয়ে দিয়েছে। দেখলেন তো বন্ধুরা, সকাল সকাল নিজের ছেলের কাছে কত বকা খেলাম, আর নিজের ক্যারেক্টারেরই পুনরাবৃত্তি ছেলের মধ্যে দিয়ে পেয়ে গেলাম। জানেন, ছেলের সাথে যতবার এইসব সাবজেক্ট নিয়ে কথা হয় ওকে আমি সরি বলে নিই। আসলে ও যখন ছোট ছিল, ও কোনো সাবজেক্টে যদি হাফ নাম্বারও কম পেত, আমার মাথায় চড়ক গাছ উঠে যেত। জানি না কেন ওকে এত বকাবকি করতাম। সত্যি তখন বুঝতাম না যে মার্কসটা তেমন বেশি ডিপেন্ড করে না লাইফে বড় হবার ক্ষেত্রে। যাই হোক, এখন তো আর সেই সব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তবে আমার দিনটা কিন্তু আজকে দারুণ সুন্দর করে শুরু হয়েছে। আমার দিন সুন্দরভাবে শুরু হলে কি হবে, আমার শাশুড়ি কিন্তু ওদিকে বসে রয়েছে যে আমার দিনটা কিভাবে ভ্যাস্তানো যায়। আসলে আজকের পরীক্ষায় পাশ করা আর না করাটা আমার ইংল্যান্ডে থাকার উপরে ডিপেন্ড করছে। আগেও সে অনেকভাবে চেষ্টা করেছে যে আমাকে কিভাবে আমার বরের থেকে আলাদা করা যায়। আর আজকের পরীক্ষাটাতে যদি আমি ফেল করি তবে আমি কিছুতেই এখানে থাকতে পারবো না, সেটা উনি খুব ভালো করেই জানে। আর তার জন্যেই কত বড় মারাত্মক প্ল্যান করে রেখেছে সেটাই বলবো। তার আগে আজকে আমি একটা চিকেন স্যুপ বানাচ্ছি, সেইটাই বলি আপনাদেরকে। চিকেন স্যুপ কিন্তু ওই নামমাত্র তেল দিলেই হয়ে যায়। আমি 1 চা চামচ মতন অলিভ অয়েল, সেইটাই একটুখানি গরম করে তার মধ্যে তেজপাতা আর গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর একটু বড় বড় করে আদার টুকরো, একটু রসুন আর একটুখানি পেঁয়াজ, সেটাও একই সাথে নাড়িয়ে চাড়িয়ে পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সব কটা একটু নাড়াচাড়া করে একই সাথে দিয়ে দিয়েছি চিকেনের টুকরো। আর চিকেনটা আমি খুব সুন্দর ভালো করে ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছিলাম।
মাংসটা ভিনিগারে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে মাংসের রক্তগুলো বেরিয়ে যায়, আর রক্তটা বেরিয়ে গেলে এই মাংসটা যখন সেদ্ধ করা হয় তখন ওপরে গ্যাজা গ্যাজা মতন ওঠে না, আর উপরে গ্যাজা গ্যাজা মতন উঠলে না এই স্যুপের টেস্ট একদম খারাপ হয়ে যায়। মাংসটা খানিকক্ষণ নাড়াচাড়া করে যেই সাদা হতে শুরু করলো তখন আমি জল ঢেলে দিলাম, আর এই জলটাই কিন্তু এখন মেপে দিতে হবে, মানে যে কবাটি আমি স্যুপ চাই তার থেকে একটু বেশি জল দিতে হবে, কারণ খানিকক্ষণ তো সেদ্ধ হবে মাংসটা, তখন খানিকটা জল টেনে নেবে। আর আমি কিন্তু সাথে একটু ব্রোকলির ডাঁঠাল আর সাথে একটু গাজরও দিয়েছি, আপনারা চাইলে অন্য শাকসবজিও দিয়ে দিতে পারেন। চিকেনটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবার পর আমি ছাঁকনিতে ঢেলে নিলাম, আর স্টকটা আর চিকেন সমেত সবজিটা আলাদা করে নিয়েছি। হাতে আবার সুন্দর করে সমস্ত সবজি আর চিকেনটা আলাদা করে নিয়েছি, আর চিকেনটা একটু যেই ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে সুন্দর করে স্ম্যাশ করে নিলাম। স্যুপটা কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে, আর আপনাদের যদি গাঢ় স্যুপ পছন্দ হয় তবে স্যুপের মধ্যে একটুখানি অ্যারারুট গুলে দিতে পারেন। আমার আবার পাতলা স্যুপই বেশি ভালো লাগে, তাই আমি একদম হালকা একটুখানি অ্যারারুট গুলে দিয়েছি। আর এই সময় এই যে স্যুপটা তৈরি হচ্ছে দেখছেন উপরে কেমন একটু গ্যাজা গ্যাজা উঠেছে, এইগুলো কিন্তু আমি বারবার চামচ দিয়ে ফেলে দিচ্ছি। আপনারাও কিন্তু এটা লক্ষ্য রাখবেন, কারণ এই গ্যাজাগুলো থেকে গেলে না খেতেও ভালো লাগে না, আর দেখতেও বড্ড বিচ্ছিরি লাগে। আর সবার শেষে একটা ডিম ফেটিয়ে, ডিমটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটিয়ে আমি উপরে দেখুন কিরম করে দিচ্ছি, ঠিক এইভাবেই দিতে হবে। স্যুপের কালার যদি একদম সাদা সাদা মনে হয় তবে একটুখানি ভিনিগার দিতে পারেন, স্যুপের কালার চেঞ্জ হয়ে যায়। আমিও তাই করলাম। আর এই যে এখন হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট রেডি। কিছু কিছু মানুষের এরম অভ্যেস থাকে জানেন, কাভারে দুটো একটা জামা যেগুলো যতই পুরানো হোক না কেন সেগুলো আপনি পরা থেকে কখনোই বিরত থাকতে পারেন না। এই জামাটা যেমন আমি ফেলতেই পারি না। আমি তো একদম মোটা না, একদম মোটা না, মোটা হওয়া নিয়ে আমার খুব ভয়। আমি একদম মোটা না, না পাতলা আমি। আর এই হিলটা পরে তো আমি অনেক লম্বা হয়ে গেছি, কিন্তু লম্বা হতে হবে। আমি এই আমার বর নিয়ে এসছে, কিন্তু কোনোদিনই পরা হয়নি, আজকে ফার্স্ট টাইম। এটা পরে আমি না অনেকদিন ঘরের মধ্যেই হেঁটেছি, প্র্যাকটিস করেছি, আজকে ভাবছি ফার্স্ট টাইম পরে বেরোই। দেখা যাক বর কি বলে আগে সেটা দেখা যাক, তারপরে পরবো। তা নাহলে সেই হোয়াইট কালারের আরেকটা আছে সেইটা। বেরোনোর আগে ড্রেস আপ করার সময় বরের সাথে হালকা করে এক পশলা ঝগড়া করে নিলাম। আসলে বর বলছে আমাকে ছাড়া কি একা কিছুই করতে পারো না? আমি বললাম দাঁড়াও, আমি হাতের ব্রেসলেটটা একাই পরছি, কিন্তু পরতে গিয়ে যদিও কাঁত হয়ে গেলাম, তাই একটা ঝগড়া করে নিলাম। আর জানেন, আপনারা যদি ঝগড়া না করেন বরের সাথে তবে কিন্তু জীবনের কোনো একটা জিনিস আপনারা খুব করে মিস করে যাচ্ছেন। আসলে ঝগড়া তো মেয়েদের জন্মগত অধিকার, আর আপনি যদি আমার পর্যায়ে না পড়েন তবে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে যে বরের সাথে আপনি একদম ঝগড়া করেন না। সকাল থেকে ঠাকুরের বাসন মাজা, আমার জুতো বার করা, আমার জামা প্রেস করা, আমার ডকুমেন্টস রেডি করা, আমার খাবারের প্লেট সাজানো, প্লেট সিঙ্কে ফেলা, সমস্ত কিছুই আমার বর করেছে। আমার জীবনের সিম্পল হিসাব 365 দিনের প্রতিটা দিনই যদি আমি তার জন্যে করতে পারি, তার মধ্যে যে কটা দিন আমার স্পেশাল দিন, সেই দিনগুলোতে তাকেও আমাকে রানীর মতন ট্রিট করতে হবে। আমরা দুজন এখন চললাম। আমার বর বলে 15 মিনিটের এক্সামে কত সাজুগুজু, কত প্রিপারেশন। আমি বললাম সে তো হবেই, বাইরে বেরোচ্ছি এত সুন্দর দিন, একসাথে আমরা কত ঘোরাঘুরি করবো, এখন তো সাজুগুজু করবো না? সাজুগুজু করলে মন ভালো থাকে। আর আজকে কিন্তু রোদ্দুর নেই বললেই চলে, বৃষ্টিও নেই, রোদ্দুরও নেই, আর ঠান্ডাও যে খুব একটা রয়েছে তা না। এরম জামা পরেছি, সাথে কোট নিয়ে নিয়েছি, যেহেতু জ্যাকেট তো লাগবেই বাইরে বেরোলে, গাড়ি থেকে বাইরে বেরোলেই ঠান্ডা, মানে এই আর কি। তো এখন চললাম, দেখা যাক ঠাকুর ঠাকুর করে এক্সাম দিয়ে আসি। পরীক্ষা তো দিতে যাচ্ছি,
কিন্তু আমার শাশুড়ির প্ল্যান শুনলে আপনাদের মাথায় এবার হাত পড়বে। সত্যি একটা মানুষ এত বড় পলিটিশিয়ানস হতে পারে ভাবা যায় না। এর পরের ভিডিও বানাতে পারবো না, তাই এখন বানিয়ে নিলাম। তো এখন আমরা মানে আমি একা, আরও আমার সাথে অন্য লোকেরাও যাচ্ছে। সো আমরা এখন 5-6 তলাতে, তারপর ওখানে গিয়ে তারপর হয়তো বানানো হবে। ওকে, নেক্সট ওয়ান। থ্যাংক ইউ। দেখা যাক, উপরে যাই তারপরে বুঝতে পারবো। একটু টেনশন করছি না, আমি টেনশনের কোনো ব্যাপারই নেই আমার জন্য। এটা হচ্ছে গেটওয়ে হাউস। তো এখন এক্সাম দিয়ে বেরোলাম, তো হয়তো ঘন্টা 2-এর মধ্যে ওরা রেজাল্ট দিয়ে দেবে। এখন দেখা বলে তো যে 2 থেকে 3 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে হয়ে যাবে, বাট অত টাইম লাগে না, টপ হয়ে যায়। তো এই হচ্ছে ইয়ে। দুপুর 2:30টার সময় আমার পরীক্ষা ছিল। আমার শাশুড়ি প্ল্যান করেছিল 2:30টাতে পরীক্ষার হলে পৌঁছানোর খানিক আগে ফোন করে যদি একটা দুঃসংবাদ দেওয়া যায় তবেই পরীক্ষাটা ভেস্তে যাবে। আমার বরকে ছুটতে বাড়িতে চলে যেতে হবে, আর আমাকে হয়তো বাসে গাড়িতে করে পরীক্ষার হলে যেতে হবে, আর আমি প্যানিক করে যাব, তাতেই আমার পরীক্ষা খারাপ হবে। কিন্তু ওই যে বলে না, রাখে হরি তো মারে কে, সেই অবস্থা হয়েছে। উনি জানতো যে 2:30টার সময় পরীক্ষা শুরু হবে, কিন্তু উনি এটা জানতো না যে 2টোর সময় আমাকে পরীক্ষা হলে পৌঁছে যেতে হবে। তাই উনি যখন নাটক করে আমার বরকে ফোন করে বলল যে আমি মাথা ঘুরে পড়ে গেছি, অ্যাম্বুলেন্স ডাকতে হবে, মাথায় প্রচণ্ড চোট পেয়েছি, এবং আমার ননদরাও একদম ব্যতিব্যস্ত হয়ে উঠল, আমার বর অলরেডি আমাকে তখন পরীক্ষার হলে পৌঁছে দিয়েছে। পরীক্ষা হলে আমার ফোন সুইচ অফ ছিল। হল থেকে বেরিয়ে বরকে ফোন করতে জানলাম সে আমাকে রেখে চলে গেছে তার মায়ের কাছে। সত্যি চড়াং করে মাথা গরম হয়ে গেল। প্রতিবারই তো আমার শাশুড়ি এই গেমটাই খেলে, আজকেও ঠিক সেই গেমটাই খেললো। জানেন, তাকে কিন্তু হসপিটাল কোথাও নিতে হয়নি। আসলে আমার বরকে সত্যি কথাগুলো বলতে পারি না, যে প্রতিবার যে উনি দাঁড়িয়ে থেকে পড়ে যায়, একবারও কেন ওনাকে হসপিটালে নিতে হয় না। আসলে সে তো ছেলে, সে সমস্ত কিছুই বোঝে, কিন্তু কিছুই বলতে পারে না। যাই হোক বন্ধুরা, জীবন তো এভাবেই চলছে। অবশেষে ননদের ছেলে আমাকে বাড়িতে পৌঁছে দিল। আর আজকের ব্লগটা এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।